আমি বসে বসে ল্যাপটপে অফিসের কাজ করছি, আর আমার স্ত্রী মাইশা আয়নার সামনে বসে সাজুগুজু করছে। মেয়েরা পারেও ভাই, একটু পরে দুজনে শুতে যাবে, তার আগেই সাজুগুজু করছে। আপনারাই বলুন তো, এখন ওকে কে দেখতে আসবে? যা হোক, এখন মাইশাকে দেখে একটু বেশি সুন্দর লাগছে, তাই নিজের ভিতরে একটু দুষ্টুমি জেগে উঠল। ল্যাপটপ সেরে উঠে মাইশাকে পেছন দিকে জড়িয়ে ধরে ওর খোলা পিঠে নিজের ঠোঁট দুটা বসিয়ে দিলাম। আমার ঠোঁটের স্পর্শে মাইশা একটু কেঁপে উঠল, বলল, এসব কি হচ্ছে? বউকে আদর করা হচ্ছে। এহ, ঢং কত! ছাড়ো, আমি ঘুমাবো, কাল অফিসে যেতে হবে। ও হ্যালো ম্যাডাম, আগে বর তারপর অফিস, ওকে? বলে এক ঝটকায় মাইশাকে নিজের দিকে ঘুরিয়ে মুহূর্তে ওর ঠোঁট দখল করে নিলাম। মাইশা করছে আর হাত পা সরাসরি করছে। এভাবে 5 মিনিট চলার পর ওকে ছেড়ে দিলাম। মাইশা হাঁপাতে হাঁপাতে বলল, শয়তান একটা। তারপর আমি আর কোনো কথা না বলে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। দিয়ে সকালে ফজরের আজান শুনে উঠে গোসল করে ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় এসে দেখি মাইশা বিছানায় নেই। তাই বসে রেস্ট নিচ্ছি। এমন সময় আমার স্ত্রী মাইশার মোবাইলে মেসেজ টোনটা বেজে উঠল। ইচ্ছা না থাকা সত্ত্বেও কেন জানি ওর মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা দেখার ইচ্ছা করছিল। তাই মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা দেখে বড়সড় একটা ধাক্কা সাথে শকও খেলাম। মেসেজটা ছিল, আমার সোনাটার কি ঘুম থেকে উঠেছে? মেসেজটা দেখে মাথা ঝিমঝিম করতে লাগলো। মাইশার মোবাইলে তার কোম্পানি থেকে অনেক মেসেজ আসে, আমি সেগুলো অনেকবার দেখেছি, কিন্তু এরকম মেসেজ তো দেখিনি। আমিও আমার স্ত্রী দুজনেই চাকরি করি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, আর মাইশাও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। আসলে আমি ওকে জব করতে দিতে চাইনি, কিন্তু ভালো স্টুডেন্টকে বিয়ে করলে যা হয়, ওর কথা হলো যদি জবই করতে না পারি, যদি নিজের ট্যালেন্টই দেখাতে না পারি, তাহলে এত ভালো স্টুডেন্ট হয় কী লাভ। তাই আমিও আর বেশি না করিনি। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেলাম, বুঝতে পারলাম মাইশা আসছে। তাই ওর মোবাইলটা রেখে আমি নিজের মতো করে নিজের মোবাইল টিপছি। মাইশা ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে ওর মোবাইলটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। আমি এখনও বসেই আছি, মাথায় একটা কথাই ঘুরছে। কার মেসেজ ছিল ওইটা? সকাল 8:30। আমি এবং মাইশা দুজনেই যে যার মতো রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য। হালিমা, কাজের মেয়ে, খাবার রেডি হয়েছে বলে চলে গেল। তারপর আমরা দুজনে যে যার মতো খাবার খেয়ে অফিসে চলে গেলাম। যেহেতু দুজনেই জব করি, তাই দুজনের মধ্যে খুব একটা কথা হয় না। প্রয়োজন ছাড়া আমি অফিসে আসলাম ঠিক, কিন্তু কাজে মনোযোগ দিতে পারছিলাম না। সব সময় সেই মেসেজটা নিয়ে চিন্তা, কে সেই ব্যক্তি যে আমার স্ত্রী মোবাইলে মেসেজ করে। দেখতে দেখতে লাঞ্চ আওয়ার চলে গেল। আমি প্রতিদিনের মতো অফিসের ক্যান্টিনে গেলাম লাঞ্চ আওয়ার করতে। এমন সময় শালি ইরার ফোন। হ্যালো ইরা, কেমন আছিস? জি ভাইয়া, আমি ভালো। আপনি ভালো আছেন? হুম। আচ্ছা ভাইয়া, তোমার বিবাহবার্ষিকী কি এই মাসেই? মানে? মানে মাইশা আপুকে দেখলাম দামি ব্র্যান্ডের একটা ঘড়ি কিনলো। খুব দামি একটা ঘড়ি। তা তো মনে হয় 10,000-এর উপরে দাম হবে। মাইশা ঘড়ি কিনলো, তাও আবার এত দামি? কার জন্য? পরে ভাবলাম আমাদের বিবাহবার্ষিকী তো কিছুদিন আগে হয়ে গেল, সেই উপলক্ষে দুজনে সিলেটে ঘুরে আসলাম। পরে ভাবলাম হবে হয়তো, ইচ্ছে হয়েছে তাই আমার জন্য কিনেছে। আরে না রে, তোর আপুর হয়তো ইচ্ছে হয়েছে তাই কিনেছে আমার জন্য। বা ভাইয়া, আপনি তো খুব লাকি ম্যান। দেখতে হবে না বউটা কার? হয়েছে হয়েছে, আপনি তো ফার্স্ট টাইম আপুকে জব করতে দিতেই চাননি, আর এখন গর্ব করছেন। আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই মার্কেটে কেন? কোন ছেলেকে আবার মুরগি বানাচ্ছিস? তারপর আর ওদিক থেকে কোনো আওয়াজ পেলাম না, শুধু টুট টুট ছাড়া। লাঞ্চ সেরে আবার অফিসে চলে গেলাম। বিকেল 4টা। কাজ শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে হালিমাকে চা দিতে বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে চায়ের কাপে চুমুক দিতেই মাইশা হাজির। আমিও আগ্রহ নিয়ে ওর হাতের দিকে চাইলাম, কারণ ও আমাকে সারপ্রাইজ দেওয়ার আগেই আমি ওকে সারপ্রাইজ দিব এই ভেবে। কিন্তু একই প্রতিদিনের মতো আজও দেখি ওর হাতে ফাঁকা, শুধু নিজের ব্যাগটা ছাড়া আর কোনো ব্যাগ নেই। তারপর মনে মনে ভাবলাম হয়তো নিজের ভ্যানিটি ব্যাগে রেখেছে ঘড়িটা। মাইশা নর্মালি তার ব্যাগটা রেখে আমার সাথে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। আমার ভেতরে ভেতরে একটু অভিমানও হলো, সারপ্রাইজটা আগে দিলে কি হতো। ধুর। রাতে ডিনার করে আমি বসে বসে ল্যাপটপে কাজ করছি। মাইশা কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে এসে গুড নাইট বলে শুয়ে পড়ল, কিন্তু আমি লক্ষ্য করলাম ও ঘরের বিষয়ে কিছুই বলছে না। মনে মনে একটু সন্দেহ হলো, তাই কিছুক্ষণ অপেক্ষা করলাম মাইশা ঘুমিয়ে পড়ার জন্য। তারপর যখন বুঝতে পারলাম মাইশা ঘুমিয়ে পড়েছে, তখন ওটা মাইশার ব্যাগটা দেখার জন্য ব্যাগটা হাতে নিলাম। নিয়ে হাত দিয়ে পুরো ব্যাগ খুঁজেও ঘড়িটা পেলাম না, কিন্তু ও যে ঘড়ি কিনেছে তার প্রমাণস্বরূপ একটা ম্যামও পেলাম। এখানে ক্রেতার জায়গায় পরিষ্কার মাইশার নামে লেখা।
তাহলে ও কার জন্য ঘড়ি কিনেছে? মাইশার দিকে তাকিয়ে দেখি ও ঘুমাচ্ছে। কৌতূহলবশত ওর মোবাইলটা হাতে নিয়ে তাড়াতাড়ি করে ইনবক্সে ঢুকলাম। ঢুকে দেখি ইনবক্স পুরো ফাঁকা, এমনকি সকালে যে মেসেজটা দেখেছিলাম সেটাও নেই। এবার মাইশার ওপর পুরো সন্দেহ হতে লাগলো, কে এই তৃতীয় ব্যক্তি যে মাইশার খোঁজ খবর নেয়, মাইশাও তার জন্য দামি ঘড়ি কিনে। এরকম আর অনেক প্রশ্ন নিয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের নামাজ পড়তে আর মসজিদে গেলাম না, বাসাতেই পড়ে নিলাম। নামাজ পড়ে উঠে দেখি মাইশা বিছানায় নেই, তাই আমিও ব্যালকনিতে গিয়ে দেখি মাইশা কারোর সাথে হেসে হেসে কথা বলছে। আমি আর সহ্য করতে পারলাম না, তাই মাইশাকে গিয়ে বললাম, কার সাথে কথা বলছো, তাও আবার এত সকালে? আমার কথা শুনে মাইশা একটু চমকে গেল আর বলল, আরে তুমি এখানে? নামাজ পড়া হয়েছে? আমি তোমাকে প্রশ্ন করলাম আর তুমি আমাকে উত্তর না দিয়ে কিনা উল্টো আমাকে প্রশ্ন করছো। বাহ! আরে ও আমার কলিগ নিলয়, একটা প্রবলেমে পড়েছিল তাই কল করেছে। আমি ওকে বাধা দিতে গিয়েও পারলাম না। আমি আর কী বা প্রশ্ন করতে পারি? কোনো প্রশ্ন করলে হয়তো উত্তরটা এমনই হবে, কলিগ, কিছু না, এমনি, এই টাইপের। তবে বুঝতে পারলাম আমাদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তিটি নিলয়। ছেলেটাকে একটু একটু চিনি আমি, মাইশা একদিন পরিচয় করে দিয়েছিল। দেখতে সুদর্শন, বড়লোক বাপের কোন আদরের দুলাল হবে হয়তো। মাইশা চলে যাওয়ার পর জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর মাইশা নিজে এলো, 2 কাপ চা নিয়ে। 1 কাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, কি ব্যাপার? তোমাকে তো আগে এভাবে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে দেখিনি। আমি কোনো উত্তর না দিয়ে নিজের মতো করে চায়ের কাপটা নিয়ে চুমুক দিচ্ছি। মাইশা আবার বলল, কিছু বলছো না যে? সবসময় তো আর মন একরকম থাকে না। হুম। জি, ভালোই। এভাবে আরও কিছু প্রশ্ন করলো মাইশা, আমি শুধু উত্তরটাই দিলাম, উল্টো কোনো প্রশ্ন করলাম না। তারপর সময় মতো দুজনের অফিসে চলে যাই। আর এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এর মাঝে দিন দিন মাইশার মাঝে পরিবর্তন লক্ষ্য করছি, আর ভেতরে ভেতরে যেন শেষ হয়ে যাচ্ছি। কত ভালোবাসা ছিল আমাদের, আর এখন? কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, মাইশা এরকমটা কেন করছে? ভালোবেসেই তো বিয়ে করেছি আমরা। হঠাৎ করে আমার মাঝে কি এমন কম পড়লো যে ওকে অন্যের কাছে যেতে হচ্ছে, অন্য কারো ভালোবাসা কেয়ার প্রয়োজন হচ্ছে? যতদিন যাচ্ছে আমার অফিস, বাসা, সব কিছুর ওপর কেমন যেন একটা বিরক্তি চলে আসতেছে। এমনি একদিন আমি অফিসের কাজে লাঞ্চ আওয়ারের পরে বসুন্ধরায় যাই ক্লায়েন্টের সাথে মিটিং করতে। মিটিং শেষে আবার অফিসে ফিরবো, এমন সময় বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গেটে মাইশা ও নিলয়কে দেখলাম। খুব হাস্যোজ্জ্বলভাবে বের হচ্ছে, দুজনকে দেখে অনেক খুশি মনে হচ্ছে। আমি নিজেকে আড়াল করে সেখান থেকে চলে আসি। সেখানে দাঁড়ানোর না ছিল সময়, না ছিল ইচ্ছে। ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলে চলে আসি। বিকেলে অফিস শেষ করে বাসায় এসে দেখি মাইশা আগেই চলে এসেছে, রুমে বসে টিভি দেখছে। আমি রুমে ঢুকে অফিসের ব্যাগ টেবিলে রেখে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুম থেকে বের হইতেই মাইশা আমার গলা জড়িয়ে ধরে। আমার হিরোটার মুড অফ কেন? আগে মাইশা যখন আমাকে এভাবে জড়িয়ে ধরতো তখন ওর মাঝে নিজেকে খুঁজে পেতাম, ভালোবাসা মোড়ানো ছিল সেই মুহূর্তগুলো। কিন্তু আজ ওর হাতগুলো আমার কাছে কেমন যেন ভারী ভারী লাগছিল, অসহ্য লাগছিল আমার। তাই আমার এখন এসব ভালো লাগছে না। এই বলেই মাইশার হাত ছাড়িয়ে হালিমাকে রেখে নাস্তা করে বাইরে বের হই। বুঝতে পারছিলাম মাইশা মন খারাপ করেছে, কিন্তু তাতে আমার কি? ওর তো এখন মন ভালো করার মতো অন্য কেউ আছে। বাইরে বের হয়ে তানিয়াকে কল দিয়ে দেখা করতে বললাম। ও রাজি হয়ে গেল, আর একটা কফি শপের নাম বলল, সেখানে ওয়েট করতে বললাম। আমিও চলে গেলাম ওর বলে দেওয়া কফি শপে। তানিয়ার জন্য বসে ওয়েট করছি। ওর সাথে দেখা করার উদ্দেশ্য হলো ওকে সব খুলে বলবো, আর এই অবস্থায় কী করা উচিত একটু সাজেশন নেব। প্রায় 30 মিনিট ওয়েট করার পর তানিয়া আসলো, ওকে সব খুলে বললাম। আর আমি কি করব সেটা জানতে চাইলাম। ও উত্তর দিল ওর মতো করে। ও বলল, দেখ দোস্ত, আমিও একটা মেয়ে, তাই আমি ভালো করে জানি মেয়েদের মন কখন কোন দিকে ঘুরে যায়। সে নিজেও জানে না। দেখ, এখন হয়তো মাইশার নিলয়কে মনে ধরেছে, তাই তোর থেকে স্পেস নেওয়ার জন্য এসব করছে। তুই শিক্ষিত ছেলে, এটা নিশ্চয়ই বুঝতে পারছিস যে মাইশার মনে এখন তুই নাই। আমি মাথা নিচু করে বসে আছি। তানিয়া আবার বলতে শুরু করলো, তুই একটা কাজ করতে পারিস। তুই বরং 2-3 দিন মাইশাকে একটু স্পেস দিয়ে দেখ ও কি করে। স্পেস কীরকম? তুই 2-3 দিনের জন্য ওকে একা রেখে কোথাও ঘুরে আয়। কিন্তু এতে কি কাজ হবে? হবে কি না জানি না, ট্রাই করে দেখ। এর মধ্যে কিন্তু মাইশা তোকে চাই কিনা সেটা বোঝা যাবে। আজ আমার কাজ আছে, আমি উঠলাম। হবে কিনা জানি না। আমি কিছুক্ষণ কফি শপে বসে থেকে বাসায় চলে গেলাম। বাসায় আস্তে আস্তে প্রায় রাত 9টা বেজে গেছে। রুমে এসে দেখি মাইশা খাবার রেডি করে টেবিলে বসে বসে ঝিমাচ্ছে। আমি রুমে ঢুকতেই বলল, কই ছিলা তুমি? কি কাজ তোমার? এত রাতে কেউ বাসায় আসে?
জানো না তোমায় ছাড়া আমি খাই না? মাইশার এই কথাগুলো আগে ভালো লাগলেও আজ স্রেফ ন্যাকামো লাগছে, তাই কিছু না বলে টেবিলে বসে পড়লাম। মাইশা ভাত বেড়ে দিল, কিন্তু সেটা আমার মুখে নিতেও কেমন যেন লাগছে। মাইশাকে বুঝতে না দিয়ে বললাম, বাইরে খেয়ে এসেছি। এই বলে হাত ধুয়ে উঠে পড়লাম। তারপর মাইশাও আমি দুজনেই শুয়ে পড়লাম। মাথার পিছনে হাত দিয়ে শুয়ে শুয়ে সেই দিনগুলোর কথা ভাবছি। কত সুন্দর ছিল সেই দিনগুলো, কত সুখের ছিল আমাদের সেই ছোট্ট সংসার। কিন্তু আজ সব অতীত। এসব ভাবতে বুঝতে পারলাম চোখের কোনো এক ফোঁটা জল চলে যাচ্ছে। মাইশা আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। রুমের ড্রিম লাইটে কত সুন্দর লাগছে। ঘুমের সময় মাইশাকে দারুণ লাগে। কত রাজ্যে ওর সাথে ঘুমানোর চেহারা দেখতে পার করেছি তা আপনাদের হিসাব দিতে পারবো না। কিন্তু আজ 1 মিনিটও ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে না। এপাশ ওপাশ করতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। পরের দিন সকালে আমি অফিসে যাব, তাই নিজে নিজে রেডি হচ্ছি। আগে প্রতিদিন মাইশাই আমাকে রেডি হতে হেল্প করতো, টাই বেঁধে দিত। কিন্তু আজ আমি নিজে নিজে রেডি হওয়া ট্রাই করছি, কিন্তু টাইটা বাঁধতে পারছিলাম না। যা দেখে মাইশা অবাক হয়ে বলল, যেটা পারো না সেটা করতে যাও কেন? আর টাইটা নিজে বাঁধা শিখে নিও, উপকার হবে। টাই বেঁধে দিয়ে মাইশা কোনো কারণে ওয়াশরুমে চলে গেল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে মাইশার বলে যাওয়া কথাটা মানে খোঁজার চেষ্টা করলাম। টাই বাঁধা শিখে নিব, তাহলে মাইশা কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? এসব ভাবছি, আর অমনি মাইশার মোবাইলের মেসেজ টোন বেজে উঠলো। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও মোবাইল হাতে নিয়ে অবাক। মোবাইলের পর্দায় পরিষ্কার দেখতে পাচ্ছি নিলয়ের মেসেজ। তাড়াতাড়ি করে মেসেজটা সিন করে দেখে মাথা চক্কর দিয়ে উঠলো। মেসেজটা ছিল, আর প্রেম নয়, এবার সোজা বিয়ে। আমি অলরেডি কার্ড ছাপানোর অর্ডার দিয়ে দিয়েছি। মাইশার ফোন মেসেজটা দেখে মাথা চক্কর দিয়ে উঠলো, গলা শুকিয়ে গেছে। তলে তলে তাহলে এত দূর? মাইশা কি তাহলে আমাকে ছেড়ে চলে যাবে বা যাওয়ার প্ল্যান করছে? মেসেজটা দেখার পর ওর মোবাইলটা আগের জায়গায় রেখে আমি আবার আয়নার সামনে দাঁড়ালাম। নিজেকে প্রশ্ন করছি, কি আছে নিলয়ের মাঝে? ওর জন্য আমি আমার ভালোবাসাকে হারাতে চলেছি। ওদিকে মাইশা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমাকে দেখে বলল, সে কি, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি দিবা? টেবিলে আছে, নিয়ে খাও। আর সরো, আমাকে আজ তাড়াতাড়ি অফিসে যেতে হবে। নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। যে মেয়েটা অফিসে যাওয়ার আগে প্রতিদিন আমাকে 3-4 বার দেখে নিত কিছু মিসিং আছে কিনা, আর আসছে। মানুষ কত তাড়াতাড়ি পরিবর্তন হতে পারে তা মাইশাকে না দেখলে হয়তো জানতামই না। টেবিলের ওপর থেকে পানি গ্লাসটা নিয়ে পানি পান করে বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার জন্য। অফিসে নিজের রুমে বসে আছি, এমন সময় বসের কল আসলো। হ্যালো স্যার, বলুন। আপনি আমার রুমে আসুন তো, কথা আছে। স্যারের রুমে গেলাম। আমাকে দেখে স্যার বলল, কি সমস্যা আপনার? কই কিছু না তো স্যার। কিছু না তাহলে অফিসে এসে এরকম করে থাকেন কেন? কাজে মন নেই, সবসময় টেন্স দেখায় কেন আপনাকে? আমি চুপ। কি সমস্যা, কি খুলে বলুন। ভাবির সাথে ঝামেলা নাকি অন্য কিছু? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছু বলছি না। আর বলবোই বা কি, যে আমার স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়া করছে সেই জন্য? দেখুন, আপনার যে সমস্যাই হোক না কেন সেটা কালকের মধ্যেই মিটিয়ে নেবেন। এভাবে অফিস চলে না। অফিসে কাজ থাকে, সেগুলো তো করতে হবে, তাই না? জি স্যার, আপনাকে কাল ছুটি দেওয়া হলো। আপনি আপনার সমস্যার সমাধান করে তারপর অফিসে আসবেন। এখন আসুন আপনি। আমি স্যারকে সালাম দিয়ে চলে আসলাম নিজের রুমে। চেয়ারে বসে ভাবছি, কি কপাল আমার। আমি কিছুদিন ধরে চিন্তিত, সেটা স্যার বুঝলেও যে বোঝার সে বোঝে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে অফিসের কাজে মনোযোগ দিতে চেষ্টা করলাম। অফিস শেষ করে বাসায় ফিরতে একটু দেরি হয়ে গেল। বাসায় এসে দেখে মাইশা বসে আছে। আমাকে দেখে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, খাবে। আমার শরীরটা ভালো নেই, তাই তাড়াতাড়ি ঘুমাতে হবে। আমিও বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে ডিনার করে শুয়ে পড়লাম দুজনে। আমি মাইশার বিপরীত মুখে শুয়ে আছি। তা দেখে মাইশা আমাকে টেনে চিৎ করে নিয়ে আমার বুকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছে। আমিও আর বাধা দিলাম না। যদিও এখন ওর এসব ন্যাকামো ভালোবাসা আমার আর ভালো লাগে না। মেয়ে মানুষ যে এতটা পারফেক্ট অভিনয় করতে পারে সেটা মাইশাকে না দেখলে হয়তো জানতামই না। মাইশা ঘুমাচ্ছে আর আমি ঘুমানোর চেষ্টা করছি। কিন্তু কি জানেন তো, কষ্টের রাতগুলো খুব লম্বা হয় আর খুব পেইনফুল হয়। অনেকক্ষণ এপাশ ওপাশ করছি কিন্তু ঘুমাচ্ছে না। মাথায় একটাই চিন্তা, কেন করছে সে এমন? আমার বুকের ওপর মাইশার রাখা মাথাটা সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে রুমের ভেতর পায়চারি করছি আর কিছু প্রশ্নের উত্তর খুঁজছি। এমন সময় মনে হলো মাইশার মোবাইলটা একটু দেখবো। না, দেখবো না। হ্যাঁ ও না, এর মাঝামাঝি মাইশার মোবাইলটা হাতে নিলাম, নিয়ে ইনবক্সে গেলাম। ইনবক্সে ঢুকে দেখি নীলয়ের সাথে সারাদিন ভালোই কথা হয়েছে মাইশার। কৌতূহল নিয়ে ওপেন করলাম ওদের মেসেজগুলো দেখার জন্য। কিন্তু মেসেজগুলো দেখে আমি অবাক, মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার মেসেজগুলো দেখে, মাইশা প্রেগনেন্ট। মাইশা আজ অফিস না করে হসপিটালে গেছে। আপনাদের বোঝানোর জন্য মেসেজগুলো তুলে ধরা হলো। মেসেজগুলো হলো,
প্রথম থেকে। হসপিটাল পৌঁছাইছো? মাত্র আসলাম। ডক্টরের সাথে কথা বলছো? না, সিরিয়ালে আছি। আচ্ছা আচ্ছা, ডক্টর কি বলে আর টেস্ট করাতে বললে সব করবে, আর রিপোর্টে কি আসে জানাবে, ওকে? আচ্ছা, সব কিছু পজিটিভ আছে নিলয়। মাত্রই টেস্ট করে রিপোর্ট নিয়ে বের হলাম। সত্যি? ডক্টর বলেছে বাবুটা ঠিক পজিশনে আছে। ওয়াও। আচ্ছা, এখন বাসায় যাও। তোমার বরকে এসব জানাবে কখন? ওর তো এখন জানা প্রয়োজন। আজ না, কাল ওকে জানাবো। আমি এখন বাসায় যাব, বাই। মাইশার পেটে নিলয়ের সন্তান? আমি দাঁড়িয়ে আছি না বসে গেছি ভুলেই গেছি। মাথা যেন আর কাজ করছে না, চারদিক কাঁপছে বলে মনে হচ্ছে, হাত পা কাঁপছে। মাইশার মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেল বিছানার ওপর। দিক বেদিক না পেয়ে হাত হাত পা ছেড়ে দিয়ে বসে পড়লাম ফ্লোরে। কি করব না করব বুঝতে পারছি না। মাইশার দিকে তাকিয়ে দেখি ঘুমাচ্ছে। যদি আগেও থেকে জানতাম মাইশা নিলয় প্রণয় করছে, তবুও মনের মাঝে একটু বিশ্বাস বা আশা ছিল। মাইশা হয়তো ওর ভুল বুঝবে, ফিরে আসবে আমার কাছে। কিন্তু না, ভুল আমার। আমি বেহায়ার মতো এখনও ওদের মাঝে পড়ে আছি। কিন্তু না, আর না, থাকবো না ওদের মাঝে। আজ এখন চলে যাব দূরে কোথাও, অজানা কোনো শহরে। ফ্লোর থেকে উঠে দাঁড়ালাম। ডিম লাইটের আলোয় নিজের সব জামা কাপড় ব্যাগে গুছিয়ে নিলাম। মাইশা এখনও ঘুমাচ্ছে। চলে যাওয়ার আগে টেবিলে বসে একটা চিঠি রাখলাম। রেখে ব্যাগটা নিয়ে মাইশাকে শেষবারের মতো দেখে নিয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে। কিন্তু এখন আমি যাব কোথায়, এত রাতে থাকবো কোথায়, এসব ভাবতে তানিয়ার কথা মনে পড়লো। আর কোনো কিছু না ভেবে তানিয়াকে কল দিলাম। 3বার রিং হওয়ার পর কল ধরলো তানিয়া। হ্যালো, এত রাতে কল করলি কেন? খুব বিপদে পড়েছি দোস্ত, একটু হেল্প কর না। কি কি বিপদ? আমাকে আজ রাতটা তোদের বাসায় থাকতে দিবি? হোয়াট? তুই? প্লিজ, এখন কোনো প্রশ্ন করিস না, পরে সব বলবো তোকে। এখানে আজ রাতটা ঘুমাও, কাল দেখছি কি করা যায়। ধন্যবাদ, টেনশন করিস না, আমি কালকে দিনাজপুর চলে যাব। দিনাজপুরে আমার বাসা। চুপ, কোনো কথা বলবি না, যা ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, মায়েশাকে নিয়ে আর একটা মিনিটও ভাববি না। তানিয়া চলে যাওয়ার পর আমি শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাচ্ছে না। বারবার সেই মেসেজগুলো ভাসছে চোখের সামনে। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে মাইশা এসব করেছে। কত স্বপ্ন ছিল দুজনের মাঝে। আমাদের প্রথমে কী বেবি হবে, কী নাম রাখবো, সেটা নিয়ে ঝগড়া করতে করতে দুজনে কত না রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, সেসবের হিসাব নেই। কিন্তু সেই মাইশাই কিনা আজ অন্য কারো বেবি পেটে নিয়ে মহাখুশি। সকালবেলা দরজায় কারো ঠকঠক শব্দে ঘুম ভাঙলো। দরজা খুলে দেখি মাইশা হাতে একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। মাইশাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলাম। মনের মধ্যে কিছু প্রশ্ন উদয় হলো। প্রথম যে প্রশ্নটা মাথায় এলো সেটা হলো, ওর হাতে কাগজটা কিসের? তাহলে কি আমার থেকে ডিভোর্স পেপারে সাইন নিতে এসেছে? আরও কিছু প্রশ্ন নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আর আমার সামনে মাইশা। দুজনেই নীরব, কেউ কিছু বলছি না। এমন মনে মনে ভাবছি, মাইশা এখানেই বা এলো কেন? এভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না, তাই ঘুরে আবার রুমের ভিতর যাব। তখনই কেউ জড়িয়ে ধরলো বলে মনে হলো, খুব শক্ত করে জড়িয়ে ধরলো। মুহূর্তের মধ্যে সব কিছু এলোমেলো হয়ে গেল আমার। হাজারো হলেও ভালোবাসি যে পাগলিটাকে, তাই ওর প্রতিটা স্পর্শ আমার কাছে ছিল বিশেষ কিছু। কিন্তু এখন কেন জানি আর সে অনুভূতিটা আসে না, কেমন জানি হাঁসফাঁস লাগছিল। তাই ঝটকা দিয়ে সারিয়ে নিলাম, নিয়ে বিছানায় গিয়ে বসে পড়লাম। এমন সময় তানিয়া রুমে আসলো। এসে মাইশাকে দেখে তানিয়া রাগে আগুন হয়ে বলল, এই মেয়ে, কি চাও এখানে? কেন এসছো? মাইশা এখনও চুপ, আমার দিকে তাকিয়ে আছে। এবার মাইশা মাথা নিচু করে ফেললো। ওকে দেখে বুঝতে পারছিলাম যে মাইশার মন ভীষণ খারাপ, কিন্তু কেন খারাপ সেটা বুঝতে পারছিলাম না, বা বুঝতে চাইছিলামও না। এমন সময় আমাকে এবং তানিয়াকে অবাক করে দিয়ে মাইশা কষে একটা থাপ্পড় মারলো তানিয়ার গালে। থাপ্পড়টা মেরে তানিয়ার হাত থেকে একটানে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমার স্বামীর হাত ধরার সাহস হয় কি করে তোর? তানিয়া পুরো বনে গেল। আমি পাথর প্রায়। মাইশা তানিয়াকে থাপ্পড় মারলো কেন? তারপর আমাদের আরও অবাক করে দিয়ে মাইশা তানিয়ার ওপর আঙ্গুল তুলে বলল, ও আমার স্বামী, ওকে ছোঁয়ার অধিকার শুধু আর শুধু আমার, বুঝেছিস তুই? তানিয়া গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে মাইশার দিকে। কি হচ্ছে, কি চলছে, আমি তা নিয়ে কিছুই বুঝতে পারছিলাম না। মাইশার এমন রিয়াক্ট দেখে আমি রীতিমতো শকড। কি হচ্ছে না হচ্ছে কিছু মাথায় ঢোকার আগে মাইশা আমার হাত ধরে বলল, চলো আমার সাথে। কোথায়? কোথায় মানে? বাসায়। আমি যাব না। তুই যাবি তো 14 গোষ্ঠী যাবে। বলে টানতে শুরু করলো, কিন্তু আমি সায় দিলাম না। কেন যাব আমি? কেন যাবা না? আমি চুপ থাকতে দেখে মাইশা আবার টানতে শুরু করলো, আর টানতে টানতে আমাকে তানিয়ার বাসার সামনে নিয়ে এলো। এসে একটা চেঞ্জি ধরে দুজনে বসে পড়লাম।
আমি এখনও বুঝতে পারছি না যে মাইশা এমন কেন করছে। আমি তো ওর ইচ্ছে মতো ওকে ছেড়ে দিয়েছি, এখন তো ও ইচ্ছে মতো নিলয়ের সাথে মিশতে পারবে। তাহলে আমাকে এইভাবে বাসায় নিয়ে যাচ্ছে কেন? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। আমাকে রুমে ঢুকে মাইশা কষে একটা থাপ্পড় মারলো, মেরে আমার মুখের ওপর আমার লেখা চিঠিটা ছুঁড়ে মেরে বলল, এটা কি লিখেছো? কেন, মিথ্যা কিছু লিখেছি নাকি? কি সত্যি লিখেছো সেটা বলো। কি লিখেছি সেটা আবার পড়ো, পড়লেই বুঝবা। আমি তোমায় বলেছি তোমার থেকে স্পেস চাই। আমি মাথা নিচু করে আছি। আমি নিলয়ের সাথে কথা বলি, ওর সাথে মিশি কিসের জন্য একবারও জানার প্রয়োজন মনে করনি? একবারও প্রশ্ন করার প্রয়োজন মনে করনি? আমি এখনো চুপ, মাথা নিচু করে পায়ের কাছে পড়ে থাকা চিঠির দিকে তাকিয়ে আছি। মাইশা আবার বলতে শুরু করলো, আমার পেটে নিলয়ের সন্তান, এটাই ভাবছো? এটা ভাবতে পারলে এটাই তোমার ভালোবাসা? তুমি না কথায় কথায় বলতে যে আমি অন্য কারো হওয়ার আগে আমায় খুন করবে আর নিজেও আত্মহত্যা করবে। আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না, মাথা তোলার শক্তি পাচ্ছিলাম না। আমি তোমাকে কখনো ইগনোর করিনি। আমরা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট পেয়েছি, সেটা হ্যান্ডেল করছি আমি আর নিলয়, তাই ওর সাথে একটু বেশি কথা বলতে হয়, টাইমের আগে অফিসে যেতে হয়। আর এসবকে তুমি ইগনোর হিসেবে ধরে নিলে? বারে স্বামী, কি ভালোবাসা! কোনো বলা নেই, কিচ্ছু বলার নেই, ছেড়ে চলে যাচ্ছে। এবারে আর চুপ থাকতে পারলাম না। তাহলে ওই মেসেজগুলোর মানে কি? আর ঘড়ি কিনেছো কার জন্য? তুমি আমার কয়টা কলিগকে চেনো? আলিয়াকে চেনো? কেন? আগে বলো চেনো কিনা। না, চিনি না। নিলয় আলিয়ার মধ্যে 3 বছরের সম্পর্ক, কিন্তু মাঝে কোনো কারণে ভুল বুঝাবুঝি হয় ওদের মাঝে। তোমার যেমন তানিয়া বেস্ট ফ্রেন্ড, তেমন নিলয়ও আমার বেস্ট ফ্রেন্ড। আর ওদের আবার মিলিয়ে দিতেই আমি ঘড়িটা কিনি আলিয়ার টাকায়। আর তুমি না জানো আমার স্যালারি কত? এত দামি ঘড়ি কেনার টাকা আছে আমার কাছে। আর যেহেতু এত কিছু দেখেছো, তাহলে তো নিশ্চয়ই মেসেজটাও দেখেছো যেটা নিলয় বলছে। আর প্রেম নয়, এবার সোজা বিয়ে। দেখেছি। কাল সেই কার্ড পাবে, মানে নিলয় আলিয়ার বিয়ের কার্ড। আর সেই মেসেজ তুমি পৌঁছাইছো কি না যেটা পড়ে ডিলিট করে দিয়েছো। আমি তোমাকে আমার প্রেগনেন্সির কথা আগে বলিনি, কারণ তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। আর দেখো, তুমি আমাকে উল্টো সারপ্রাইজ দিয়ে দিলে। বুকের ওপর থেকে মনে হচ্ছে বিশাল কিছু একটা সরে গেল, যেটা এতদিন থেকে দিন দিন বুকের ওপর একটু একটু করে বড় হচ্ছিল। আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কি বলবো পাগলিটাকে? মাইশা ধপ করে বিছানায় বসে পড়লো। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাইশার কাছে গিয়ে বসলাম। দুজনেই নীরব। ওই মাইশা চুপ। ওই মাইশা চুপ। ক্ষুধা লাগছে তো। মাইশা চুপ। তাহলে আমি খুন করে ফেলবো শালা, আর একবার তানিয়া তানিয়া করলে। সরি। হয়েছে। সরি। শালা ভাগ এখান থেকে। তাহলে কি তানিয়ার কাছে যাইতে চাইবি আবার? বল, যা দেখি তোর কত সাহস, পা বাড়া দেখি। আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম, আটকাতে পারবা? তারপর ওদিকে কোনো শব্দ পেলাম না, শুধু কারো বুকের স্পর্শে শিহরিত হয়ে উঠলাম। পাগলিটা বুকের মধ্যে মুখ গুজি দিয়ে কাঁদছে। ওই চুপ। কেন চুপ করব? থাকতে পারতে তুমি আমায় ছেড়ে? 100 বার পারবো না। শয়তান পাগল, আমাকে বললে কি আমি তোমায় মিথ্যা বলতাম? আমি চুপ। আমি কখনো এমন করব না যদি আমার সরি। যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করি। কেন? তুমি কেন? হালিমা কোথায়? ওকে ছুটি দিয়েছি, আর আমিও জবটা ছেড়ে দিয়েছি। কি? কেন? চাই না আমার সেই জব, যে জব যার জন্য তুমি আমায় ভুল বুঝো। চুপ। কাল থেকে অফিসে যাবে। উফ, যাব না। যাবে। হয়েছে, এবার ছাড়ো, নাস্তা রেডি করব। না। তোমার না ক্ষুধা লাগছে? বাট সব ক্ষুধা তো খাবারই মেটে না। মানে? এখন মিষ্টি খাবো। যা দুষ্টু। ওই কই যাও? ওয়াশরুমে ফ্রেশ হয়ে নাস্তা বানাবো। এ আচ্ছা, রাতে দেখবো। কচু, আমি বাবার বাড়ি যাব। পা ভেঙে দিব। নো প্রবলেম, আমি হুইল চেয়ারে বসে বসে খাবো। মাইয়া না কি রে বাবা? মাইয়া না, মেয়ে। ওকে। বলেই মাইশা ওয়াশরুমে চলে গেল।
আর আমি হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়লাম। আর মনে মনে ভাবছি, এত সুন্দর একটা মেয়েকে কী না ভাবছিলাম আমি পাগল। হয়তো মাইশার পাগল, কারণ মাইশা শুধু আমার। আমি পাগল? মোরাল অফ দ্য স্টোরি, কাউকে সন্দেহ করার আগে অবশ্যই তাকে প্রশ্ন করবেন আপনি যে কী বিষয়ে সন্দেহ করছেন। গল্পে আমার মতো আর কাউকে সন্দেহ করবেন না, ভুল বুঝবেন না। এতে করে একটা সুন্দর সম্পর্ক খুব সহজেই ভেঙে যাবে, যাতে শুধু আপনি না, সেও কষ্ট পাবে। তাই কোনো সন্দেহ হলে সাথে সাথে তাকে সেটা নিয়ে প্রশ্ন করুন আর ক্লিয়ার হয়ে নিন। ভালো থাকুক সবার ভালোবাসা। এরকম নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।